বাবা দেখো কি জোরে ঝড় উঠেছে। হ্যাঁ রে মা, এ প্রচুর জোরে ঝড় উঠেছে। আমাদের সামলাতে হবে, না হলে আমাদের ছোট্ট দোকানটা উড়ে যাবে। বাবা বাবা ওই দেখো আমাদের চাল উড়িয়ে নিয়ে যাচ্ছে। ওরে মা, এবারে কি হবে রে? আমাদের যে টিনের চাল উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। বাবা আমি গিয়ে নিয়ে আসবো বাইরে থেকে। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এই ভয়ানক ঝড়ের মধ্যে তুই বাইরে যাবি? আর বাইরে গিয়েও কি তুই ধরতে পারবি নাকি? তোকে শুদ্ধ উড়িয়ে নিয়ে চলে যাবে। কিন্তু বাবা দেখো ঝড় থেমে যাচ্ছে ধীরে ধীরে। ওরকম মনে হচ্ছে রে মা, ঝড় থামতে এখনো অনেক দেরি। কিন্তু বাবা আমাদের সাথেই কেন এরকম হলো? সবই কপাল রে মা, কপালের দোষে আমাদের সাথে এইসব হচ্ছে, কি আর করবি বল। বাবা বাবা চলো না, দেখো না ঝড় থেমে গেছে অনেক। ঠিক আছে, তুই যখন এত জেদ করছিস চল, কিন্তু আমার হাতটা শক্ত করে ধরে রাখ রে মা। ঠিক আছে চলো। দাঁড়া দাঁড়া মা, চুপ করে দেখ তো কি হচ্ছে ওখানে। কিন্তু বাবা আমাদের দোকানে চাল যে উড়ে গেল। জীবনের সবচেয়ে শান্ত দুপুরগুলো বৃষ্টির দিনেই আসে, আর গ্রামের সবচেয়ে নিঃসঙ্গ কোণাটাও তখন কেমন যেন জেগে ওঠে। গ্রামের এক পুরনো মোড়ে দাঁড়িয়ে আছে লাল রঙের একটি পোস্ট বক্স। মরিচা পড়েছে, চিঠি পড়ে না আর, কারো হাত ছোঁয় না তাকে এখন। আর তার পাশে ছাতা ছাড়াই দাঁড়িয়ে আছে অনেকের মা শহরে কাজ করে। চিঠি আসতো আগে প্রতি মাসে, এখন আর আসে না। কিন্তু অনেক আজও আসে এই পোস্ট বক্সের কাছে, যেন বৃষ্টির সাথে সেই চিঠির গন্ধ খুঁজে ফেরে। তার হাতে ধরা একটা পুরনো খাম, মায়ের লেখা চিঠি, ভেজা কাগজ, তবু এখনো বাঁচিয়ে রেখেছে স্মৃতি। বৃষ্টির শব্দ পোস্ট বক্সের টিনে পড়ে, যেন মৃদু সুর বাজে। অনেক ধীরে ধীরে পড়ে চিঠিটা। বাবু, ভাত খাস তো ঠিক মতো? চুপচাপ থাকিস না প্লিজ। তার ঠোঁট কেঁপে ওঠে, চোখের জল আর বৃষ্টির ফোঁটা একসাথে মিশে যায় মুখে। এক বৃদ্ধ আসে লাঠিতে ভর দিয়ে, তিনিও একসময় পোস্টম্যান ছিলেন। অনেকের পাশে দাঁড়িয়ে বলেন, এই পোস্ট বক্সটা খুব কথা বলতে পারতো এক সময়। অনেক তাকায়, বৃদ্ধ মুচকি হাসেন, তুই লিখিস, আমি পড়ে দিই। অনেক একটা নতুন চিঠি লেখে মায়ের নামে, কিন্তু এইবার মায়ের ঠিকানায় নয়, পোস্ট বক্সের ভিতরে ফেলে দেয়। তুই জানিস তো আমার কথা, তোকে বললেই চলে। চিঠির শেষ লাইনে লেখা। বৃষ্টি পড়ছেই, পোস্ট বক্সটা যেন একটু ঝুঁকে পড়ে, তার গায়ে বৃষ্টির ফোঁটা টুপটাপ শব্দ করছে। চারপাশে কাক ডাকছে, গাছের পাতা নাচছে, একটা অনাহুত সঙ্গীতের মতো মনে হয়। বৃদ্ধ চলে যান, অনেক বসে থাকে পোস্ট বক্সের পায়ে। তার হাতের মুঠোয় আরেকটা খাম, তাতে কিচ্ছু নেই, শুধু লেখা, ভবিষ্যতের জন্য রেখে দিলাম। সন্ধে ঘনিয়ে আসে, বৃষ্টি থেমে গেছে। অনেক হাঁটতে হাঁটতে দূরে চলে যায়। পেছনে পড়ে থাকে পোস্ট বক্সটা, আকাশের দিকে তাকিয়ে যেন চিঠিগুলোর কথা মনে রাখে, যেন অপেক্ষা করে আর একটা ভেজা দিনে কেউ আবার আসবে। একটা বৃষ্টি ভেজা সকাল, চারদিক ধূসর, কুয়াশায় ঢাকা উঠান। মাটির ঘরের ভেতর থেকে একজোড়া চোখ কল্পনার রাজ্য খোঁজে। তিতলি। আহা, আজ তো স্কুল ছুটি পড়ে গেল, কিন্তু বাবু, আমরা কি সারাদিন ঘরেই বসে থাকবো? না না, আজ একটা নতুন রাজ্য বানাবো, যেখানে শুধু তুই আমি থাকবো। হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিক, মিষ্টি ও কল্পনা প্রবণ সুর। কখনো কখনো বৃষ্টি শুধু জল আনে না, নিয়ে আসে এক টুকরো কল্পনাও। এই উঠানটা হবে আমার রাজপ্রাসাদ, এই কাদামাটি রাজ্যের চকলেট নদী। আজ আমি রাজকুমারী তিতলি, আর বাবু তুই আমার সেনাপতি। আচমকা আকাশ কালো, বাতাস বাড়ে, ছাতা উড়ে যায় দূরে। সব কল্পনা যেন আচমকা থেমে যায়, ঝড়ে হারিয়ে যায় পুতুল বাবু। না, বাবু কোথায়? আমি তোকে ফেলবো না, তুই আমার সবচেয়ে আপন। তিতলি কাদার মধ্যে পুতুলটা খুঁজে পায়, কোলে তুলে নেয়। সে ভিজে গেছে। তুই তো শুধু পুতুল না, তুই আমার স্বপ্ন। তিতলি ঘরে এসে বাবুকে শুকনো কাপড়ে মুছে আগুনের পাশে বসে। ভেজা কাদা শরীরটা আগুনের পাশে শুকোতে শুকোতে
একটা ছোট্ট মেয়ের চোখে দেখা দেয় বড় কিছু। তুই তো শুধু কল্পনার বন্ধু না, তুই আমার সাহস। তিতলি কাঁথার নিচে বাবুকে রেখে তার পাশে বসে আঁকছে নতুন রাজ্যের ম্যাপ। তিতলির চোখ বন্ধ। দর্শক ঢুকে যায় তিতলির কল্পনার জগতে। দেখানো হয় বিশাল চকলেট নদী, রামধনু দিয়ে তৈরি ব্রিজ, ফুলের পাহাড়। সেখানে তিতলি রাজকুমারী, বাবু তার সেনাপতি। রানী তিতলি, আজ রাজ্যে খুশির উৎসব। রাজ্যের মানুষগুলো সব পাতা, কাগজ আর পুতুলের তৈরি, আনন্দে নাচে। কল্পনার রাজ্যে দুঃখ থাকে না। সেখানে যাদের আমরা ভালোবাসি তারা কখনো দূরে যায় না। বাইরে বৃষ্টি থেমে গেছে। তিতলি ঘরের কোণে বাবুকে কোলে নিয়ে শুয়ে। শান্ত সুর, ঘুম পাড়ানোর মতো মিউজিক। তুই থাকলে আমি একা না, তোর সাথে সব পারে আমার মন। একটা বৃষ্টির দিনে এক ছোট্ট মেয়ে শিখে যায় সবচেয়ে বড় বন্ধুদের আমরা চোখে দেখি না, অনুভবে রাখি। সকাল, একটি পুরনো গ্রামের রাস্তা দিয়ে রফিক তার নানার সাথে হেঁটে যাচ্ছে। রফিক দেখতে পাচ্ছে গ্রামের বাড়ির ছাদ থেকে পানির প্রবাহ নেমে আসছে। আকাশে মেঘ জমে আর রফিকের মুখে এক ধরনের হতাশা। রফিক, নানা, আবার কি বৃষ্টি শুরু হলো? এবার তো আর জমি ভিজে যাবে, সারা ধান নষ্ট হবে। নানা হেসে, ধৈর্য রাখো পুতু, সবকিছু নিজে থেকে ঠিক হয়ে যাবে না। গাছের মতো তোমাকেও শক্ত হতে হবে। রফিক চিন্তিতভাবে সামনে এগিয়ে যায়। সে জানে তাদের দরিদ্র পরিবার বৃষ্টির কারণে কিভাবে ক্ষতির সম্মুখীন হয়। ক্যামেরা রফিকের চেহারা থেকে তার হাত পর্যন্ত ফোকাস করে। তার হাতটা ধান কাটার জন্য প্রস্তুত, কিন্তু সে জানে তার পরিবারের কি অবস্থা। ধান খেতে রফিক ও নানা ধান কাটতে মাঠে পৌঁছায়। প্রচুর পানি জমে গেছে। রফিকের পা কাদা। গ্রামটা যেন ঘুমিয়ে আছে। টিনের চালে টুপটাপ শব্দ, তাল গাছের পাতায় জমে থাকা জলের ফোঁটা এক একটা সময়কে আলতো করে ফেলে দিচ্ছে মাটিতে। দূরে ঝিঝি পোকার ডাক আর মাঝে মধ্যে কাকের আওয়াজ। প্রকৃতি কথা বলছে আজ। একটা ছোট্ট কুঁড়ে ঘরে রাহুল বসে আছে, চোখ তার জানালার ফাঁক দিয়ে বহু দূর তাকিয়ে। মেঘের নিচে বসে থাকা এই শিশুর মনে চলেছে নিঃশব্দ চিন্তার ঢেউ, যেন বৃষ্টি তাকে কিছু বলতে চাইছে। রাহুলের ছোট্ট খাতা খুলে রেখেছে সে। তাতে আঁকা নদী, গাছ, আকাশ আর একটা মুখ, যেটা খুব ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। সে জানে না কেন, কিন্তু প্রতিদিনই মিনার ছবি আঁকতে ইচ্ছে করে। আজ স্কুল নেই, মা বাবা খেতে গেছে। সারা গ্রাম যেন একা হয়ে গেছে তার মতো। বাইরে শুধু জল, জল আর জল। এই জলে কোনো কষ্ট নেই, আবার কোনো আশ্বাসও নেই। ঠিক তখনই দরজায় ধ্বনি, হালকা লাজুক এক টোকা। রাহুল চমকে ওঠে। এতক্ষণ ধরে যে নীরবতা জমে উঠেছিল এক মুহূর্তেই ভেঙে গেল। দরজার সামনে দাঁড়িয়ে মিনা। তার গায়ে একটা পুরনো ছাতা, কিন্তু তাও ভিজে গেছে। চোখে চঞ্চলতা, পায়ে কাদা। সে কিছু বলে না, শুধু হাসে। রাহুলও কিছু বলে না, শুধু পেছনে যায়, খাতাটা বন্ধ করে এবং তারা দুজন একসাথে বেরিয়ে পড়ে। কোথাও কিচ্ছু না বলে, শুধু হাঁটা বৃষ্টির সঙ্গে সঙ্গে। পথটা কাদায় ভর্তি। পুকুরের পাশ দিয়ে হেঁটে চলেছে তারা। মাটির গন্ধ, পুকুরের ধীর ঢেউ, গাছে জমে থাকা জলের টুপটাপ শব্দ, যেন সবার মাঝেই লুকিয়ে আছে এক গোপন ভালোবাসা। বটগাছের নিচে এসে তারা থামে। এখানেই ছেলেবেলার প্রতিটি মুহূর্ত লুকানো থাকে। আজকে সেই গাছের পাতা থেকেও যেন তারা কথা বলছে। রাহুল তার খাতা খুলে মিনাকে দেখায়। আঁকা ছবিটা দেখে মিনা অবাক হয় না, হাসে শুধু। বৃষ্টির শব্দের মাঝে সে হাসি যেন সবচেয়ে উজ্জ্বল সুর। মাটিতে বসে তারা একসাথে আঁকে প্রকৃতি, নিজেদের, ছাতা, নদী। এ যেন এক নীরব খেলা, যেখানে শব্দ নেই কিন্তু অনুভব আছে। একটা হাওয়ার দোলা আসে হঠাৎ। পাতাগুলো দুলে ওঠে, দূরে বিদ্যুৎ ঝলকে ওঠে। আকাশ যেন চোখ মেলে তাকায় তাদের দিকে। তারা ভয় পায় না, কারণ এই ভয়ের মাঝেও তারা একে অপরকে ধরে রেখেছে। জীবনের প্রতিটি একাকিত্ব যে বন্ধুত্বে ধুয়ে যেতে পারে, তারা যেন বুঝতে শুরু করেছে। বৃষ্টি কিছুটা হালকা হয়। সূর্যের লুকোচুরি আলো পাতায় পড়ে,
পাখিরা যেন ফিরতে শুরু করে। এই পরিবেশটা বদলে যাচ্ছে, কিন্তু হৃদয়ের গভীরে কিছু স্থায়ী হয়ে যাচ্ছে। রাহুল আজ কথা না বলেও সব বলে ফেলেছে। তার চোখের চাহানিতে, হেসে ওঠা মুখে, ছেঁড়া খাতার পাতায় বন্ধুত্ব জমে আছে। গ্রামের রাস্তা আবার মাটিতে ঢেকে গেছে। তারা ফিরে আসে, ছাতা হাতে, মাথার উপর আকাশ। দুজনেই চুপচাপ হাঁটে, কিন্তু মনে বেজে চলে শব্দহীন গান। প্রকৃতি আজ শান্ত, ঝড় কেটে গেছে। শুধু বাকি আছে কিছু জলতরঙ্গ, ভেজা পাতা আর নতুন করে গড়ে ওঠা বন্ধুত্ব। ঘরে ফিরে রাহুল আবার খাতা খোলে। এবার আর ছবি আঁকে না, খাতার এক কোণে ছোট করে লেখে, আজ আমার বন্ধুর জন্ম নিল। বৃষ্টি তাকে নিয়ে এলো। শেষে ধীরে ধীরে ফেড আউট হয়। বৃষ্টির শব্দ, খোলা জানালা, এক শিশুর হাসি আর খাতার পাতায় ছোট লেখা। বন্ধুত্ব কখনো শব্দে গাঁথা যায় না, শুধু অনুভবে। একটা দিন যেমনটা হঠাৎ করেই আসে। সকালের আকাশটা ছিল কিছুটা গোমড়া মুখ করা। তালের পাতার ফাঁক গলে বাতাসে গন্ধ ভেসে আসতো, মাটির, ফসলের আর একটা প্রতীক্ষার। রফিক তাকিয়েছিল মাঠের দিকে, তার চোখে কৌতূহল। মেঘের নিচে কি আছে জানি না, কিন্তু তার মধ্যে কিছু একটা নিশ্চয়ই আছে। আর নয়ন, সে উঠোনে বসে বই পড়ছিল, কিন্তু চোখ চলে যাচ্ছিল সেই মেঘ মাখা আকাশের দিকেই। বৃষ্টি ঠিক যেমনটা হয়, ধীরে, চুপচাপ, কোনো ঘোষণা ছাড়াই নেমে এলো। রফিক দৌড়ে তাল গাছের নিচে গেল, পেছন পেছন নয়ন। তারা দাঁড়ালো কাদা মাখা রাস্তায়, হাসিতে মুখ ভরা। ভিজছে ঠিকই, কিন্তু কেউ রাগ করছে না। কিছু মুহূর্ত এমন হয় যেখানে শুধু উপস্থিত থাকাই যথেষ্ট, কোনো কথার দরকার হয় না। এটা ছিল তাদের প্রিয় খেলা, ছোট কাগজে ভাঁজ করা স্বপ্ন। যে নৌকা সবচেয়ে দূর যাবে সেই জিতবে। বৃষ্টির ডোবায় দুই বন্ধু নৌকা ভাসায়, হাসে, ঠাট্টা করে, কিন্তু চোখে কোথাও একটা নস্টালজিয়া খেলে যায়। রফিক মনে করিয়ে দেয়, এক সময় এই জায়গায় তারা 6 জন ছিল, এখন আছে শুধু তারা 2 জন। সময় একে একে সবার পা ভাসিয়ে নিয়ে যায়। তারা চলে এলো একটা পুরনো কুঁড়ে ঘরে। ঘরের কোণায় জমে থাকা স্মৃতি, দেয়ালে আঁকা চিহ্ন। আগে হয়তো এখানেই পাড়া জমতো, গল্প চলতো রাতভর। রফিক কাঠ কুড়িয়ে আগুন জ্বালায়, তাদের মধ্যে কথা হয়। একটা খবর যা নয়নের মুখ চুপ করিয়ে দেয়। নয়নের পরিবার চলে যাবে এবার শহরে। শুনে রফিক চুপ হয়ে যায়, শুধু তাল পাতা নেড়ে বাতাসের শব্দ শোনা যায়। পুকুর ঘাটে পা ডুবিয়ে বসে তারা। বৃষ্টি তখন মন্দ্র স্বরে গাইছিল তার এক টানা গান। এখানেই কত বিকেল কেটেছে, একসাথে মাছ ধরা, হাবুডুবু খেলা আর চুপচাপ থাকা। এই ঘাটই হয়তো তাদের ভেতরের গল্পের শ্রোতা। তারা প্রতিজ্ঞা করে, নয়ন যাবে ঠিকই, কিন্তু বর্ষা এলে সে ফিরে আসবে। রফিক থাকবে তাল গাছের নিচে, যেমনটা আজও আছে। তারা ফিরে যাচ্ছে, পেছনে বৃষ্টির ছাপ, সামনে বিষাদের হাওয়া। তাল পাতা ছিঁড়ে ছাতা বানায়, হাঁটে পাশাপাশি। কথা কম, অনুভব বেশি। এক একটা দিন যেন এক একটা চিঠি, যা হারিয়ে গেলেও স্মৃতি হয়ে থাকে মনের ভেতরে। এই দিনও তেমনই থাকবে চিরকাল। পরদিন সকাল, রফিক পায় খামের একটা চিঠি, নয়নের হাতের লেখা। লেখা আছে, তাল গাছের নিচে তুই দাঁড়িয়ে থাকিস, আমি ঠিক আসব। রফিকের মুখে কোনো শব্দ নেই, সে জানে বর্ষা আসবে, আবার তারা হাঁটবে একসাথে। কারণ বন্ধুত্ব এটাই তো একমাত্র ঋতু যা ফুরায় না।